So we ended the last lecture by taking a look at what dynamic method dispatch was. So আজকে আমরা next topic থেকে start করব, which is using final to prevent method overriding. So আমরা method overriding কি এটা নিয়েও শিখছিলাম. So আজকে আমরা হচ্ছে কি দেখব যে method overriding কিভাবে prevent করা যায়. যে একটা সুপার ক্লাসে যে মেথডটা থাকে সেই মেথডের ইমপ্লিমেন্টেশন আমি ডিফারেন্ট একটা ইমপ্লিমেন্টেশন সাব ক্লাসে দিতে পারি। আর মেথড ওভাররাইডিং ছিল যখন নাকি আমার মেথডের নেম এবং টাইপ সিগনেচার সুপার ক্লাস আর সাব ক্লাসে এক্স্যাক্টলি সেম হয়। সো এই জিনিসটা কিভাবে প্রিভেন্ট করা যায়, সো এটা আমরা আজকে এটা দিয়ে স্টার্ট করি। সো এদিকে বলতেছে যে মেথডস ডিক্লেয়ার্ড অ্যাজ ফাইনাল ক্যান নট বি ওভাররিডেন। সো টু ডেমনস্ট্রেট দ্যাট আমি ফার্স্ট একটা ক্লাস ক্রিয়েট করি। Let's just call this A and let's give this a method math A. So first আমি final টা exclude করতেছি। final first এ just আমরা দেখি কি হয় যে let's say এই মেথডটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে গিয়ে method in class A, সে জাস্ট এই জিনিসটা প্রিন্ট করবে সাপোজ, ঠিক আছে। and সাপোজ আমার ক্লাস বি তে আরেকটা মেথড আছে void মেথড, আর এই ক্লাসের ইমপ্লিমেন্টেশনটা হবে মেথডের ইমপ্লিমেন্টেশনটা হবে মেথড ইন ক্লাস বি, ঠিক আছে। সো টু ওভাররাইডিং ক্যান বলতেছি, আচ্ছা সো ফর ইট টু ওভাররাইড যে আমার এই ক্লাসটা ক্লাস বি একটা সাব ক্লাস হওয়া লাগবে ক্লাস এর। সো আমি এক্সটেন্স দিয়ে এর জিনিসগুলো ইনহেরিট করলাম। সো এই যে এতে যেই মেথ বা লেটস জাস্ট কল দিস মেথড, এর যে এই মেথড এ, আচ্ছা আগের মতোই রাখি, এই যে মেথডটা আছে এই মেথডের নেম আর টাইপ সিগনেচারটা আমার এর যেই সাব ক্লাস বি সেই সাব ক্লাসে সেম টাইপ অ্যান্ড সিগনেচার নেম দিয়ে আমি আরেকটা মেথড ক্রিয়েট করছি, জাস্ট এটার ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট, সেদিকে ডিফারেন্ট একটা জিনিস প্রিন্ট করতেছে। সো আমি সাপোজ একটা যদি অবজেক্ট ক্রিয়েট করি যে বির একটা যদি অবজেক্ট ক্রিয়েট করি নিউ বি, আর এদিকে যদি আমি অবজেক্ট ডট এ কল করি, কোন মেথডটা কল হবে, আই নো যে আমার অবজেক্ট টাইপটা ডিটারমাইন করে কোন ওভাররিডেন মেথড কল হয় ফ্রম ডাইনামিক মেথড ডিসপ্যাচ। সো এই বির মেথডটা কল হবে যে এই, আমি যদি এটা রান করি বলবে সো লুকস লাইক আমি হচ্ছে গিয়ে মেথডের জায়গায় এ লিখে ফেলছি। সো বির মেথডটা কল হবে আর আউটপুট আসবে যে মেথড ইন ক্লাস বি, এই আউটপুটটা আসলো। সিমিলারলি আমার যদি এদিকে রেফারেন্স ভেরিয়েবল প্যারেন্ট ক্লাসের থাকতো এর, তখনও আমার কার অবজেক্ট কার মেথডটা কল হতো, ওয়েল দি অ্যান্সার ইজ যে আবারও বির মেথডটা কল হতো। সো ইভেন দো আমার রেফারেন্স ভেরিয়েবলের দিকে একটা প্যারেন্ট ক্লাস, স্টিল আমার যেই মেথডটা কল হবে সেই মেথডটা হবে বির মেথডটা। কি কারণে, যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ থেকে আমি জানি যে আমার অবজেক্ট টাইপ ডিটারমাইন করে কোন মেথড কল হবে। আমার রেফারেন্স টাইপ যেদিকে যে আমার রেফারেন্স টাইপ এটা কিন্তু ডিটারমাইন করে না কোন ওভাররিডেন মেথড কল হবে। সো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ডাইনামিক মেথড ডিসপ্যাচ ইন শর্ট ছিল। তো আজকে আমরা বলতেছি এই যে ওভাররাইডিং এর যে কাজটা করছি এই কাজটা করতে দেব না কোনো সাব ক্লাসকে। সো করতে না দিতে চাইলে আমাদের যেটা করা লাগবে, আমাদের প্যারেন্ট ক্লাসের মেথডটা ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করা লাগবে। সো ফাইনাল হিসাবে ডিক্লেয়ার যদি আমি করি, যদি আমি ফাইনাল ভয়েড মেথড লিখি, এখন যদি আমি রান করি I'll get a compiler error, যেদিকে বলতেছে মেথড ইন বি ক্যান নট ওভাররাইড মেথড ইন এ। কি কারণে, বিকজ যে মেথডটা ওভাররাইড করতে চাইতেছি সেই মেথডটা ইজ ফাইনাল। সো এই কাজটা আমি করতে পারবো না। সো কখনো যদি আমার একটা সিনারিও অ্যারাইজ করে যেদিকে আমি চাই যে আমার প্যারেন্ট ক্লাসের যেই মেথড সেই মেথডের ওভাররাইড কেউ করতে পারবে না সেই মেথডটাকে, সো তখন আমি ওই মেথডটাকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করব। সো এখন এটার একটা ইফেক্ট দেখি, যেটাকে আমি ইনলাইনিং বলতেছি। সো লেট মি গেট রিড অফ দিস। আচ্ছা, সো ইনলাইনিং কি বলতেছে, ইনলাইনিং এর ব্যাপারটা একটু বুঝি।
যে আমরা যখন নাকি একটা স্ট্যান্ডার্ড একটা মেথড কল করি, সেই মেথড কলটা ইজ স্লোয়ার দেন রানিং দ্য কোড ইনসাইড দ্যাট মেথড ডিরেক্টলি। যে আমি যে এদিকে সাপোজ আমার যদি ইনস্টেড অফ আমার যদি সাপোজ ক্লাস এতে or let's just say ক্লাস বিতে আমার একটা মেথড আছে যে int add nums +1, যেরকম একটা মেথড আছে যে সাপোজ এই মেথডটা দুইটা ভেরিয়েবল নিবে, সেই দুইটা ভেরিয়েবল হচ্ছে গিয়ে অ্যাড করবে আর তার সাথে হচ্ছে গিয়ে 1 যোগ করবে। সো যেই ভেরিয়েবল ভ্যালুগুলো পাবে সেগুলো যোগ করবে আর 1 রিটার্ন করবে, ঠিক আছে। সো আমি সাপোজ এই মেথডটা একটা এদিকেই ডিক্লেয়ার করি, সাপোজ এটা একটা স্ট্যাটিক মেথড, ঠিক আছে। সো এখন আমার এরকম একটা মেথড আছে, ওয়েল আমি যদি সাপোজ এদিকে লিখি যে ইন্ট num1 ইকুয়ালস, এই কাজটা যদি করি যে সাপোজ 5 আর 7 যদি পাঠাই, বা লেটস জাস্ট সে 5 আর 5 যদি আমি পাঠাই আর আমি যদি এই ভ্যালুটা প্রিন্ট করি, আমার দিকে কি আসবে, সিম্পলি হচ্ছে গিয়ে 5 আর 5 এদিকে যাবে, এদিকে 5 আর 5 অ্যাড হবে +1, সো আমার আউটপুটে হচ্ছে গিয়ে 11 আসবে, রাইট। আচ্ছা, সো আমাদের আগের যে ওভার রিডেনটা সেটার জন্য আমরা স্টিল এরর আসতেছে, সো ফাইনাল মেথড হিসেবে ডিক্লেয়ার করার জন্য, সো আইল গেট রিড অফ দ্যাট। আচ্ছা, সো আমাদের এই 5 আর 5 11 আসলো। সো এদিকে বলা হচ্ছে যে আমি একটা মেথডকে যখন নাকি কল করতেছি এইভাবে, এই মেথড কলটা ইজ স্লোয়ার দেন সাপোজ আমি এই কাজটা না করে যদি ডিরেক্টলি এই কাজটা করতাম, যে সাপোজ n2 ইকুয়ালস টু 5 + 5 + 1, আমি মেথড না কল করে আমি সেই মেথডটা যেই কাজ করতেছে সেই মেথডের যেই ইমপ্লিমেন্টেশনটা, রাইট, সেই ইমপ্লিমেন্টেশনটা যদি আমি ডিরেক্টলি কোডটা আমি লিখি, তাহলে এই জিনিসটার এক্সিকিউশন টাইমটা উইল বি লোয়ার দেন সাপোজ মেথডটা ডিরেক্টলি কল করা থেকে। সো এটার কারণ ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড কম্পিউটার আর্কিটেকচার ইউল নো যে আমরা যখন একটা মেথড কল করি তখন আমাদের এই স্ট্যাকে এই যে এই প্যারামিটারগুলো রাখা লাগে। সো এইসব ওভারহেডের কারণে আমাদের মেথড কলটা ইজ টিপিক্যালি স্লোয়ার দেন সাপোজ মেথডের যেই কোডটা আছে সেই কোডটা ডিরেক্টলি এক্সিকিউট করা। হাউএভার সাপোজ আমার এই মেথডের আরও অনেক কিছু কোড ছিল, রাইট, আর এখন যদি আমার প্রতিবার এরকম একটা ক্যালকুলেশন লাগে, সেই ক্যালকুলেশনের জন্য আমি যদি ইনস্টেড কোডটা যদি ডুপ্লিকেট করি, তারপরে যদি হঠাৎ এরকম হয় যে সাপোজ আমার ওই কোডের যে ইমপ্লিমেন্টেশনটা আমার কোনো কিছু একটা চেঞ্জ করা লাগলো, সাপোজ আমি এখন অ্যাড 1 + 1 না করে আমি 11 করব, সো এই চেঞ্জটা কিন্তু আমার এখন ম্যানুয়ালি অনেক জায়গায় করা লাগবে। সো এরকম কোড ডুপ্লিকেট করলে জিনিসটা কিন্তু অনেক মানে আনমেইনটেনেবল হয়ে যায়, অনেক আনফিজিবল হয়ে যায় মেইনটেইন করা। সো এখন আমাদের বলতেছে যে ইনলাইনিং হচ্ছে গিয়ে একটা কম্পাইলার অপটিমাইজেশন, যেটা কি করে রিপ্লেসেস আ মেথড কল সাইট উইথ দ্য বডি অফ দ্য কলি। যে এটার জিনিস হচ্ছে গিয়ে যে আমি একটা মেথডকে অ্যাকচুয়ালি যখন নাকি আমি ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করি, সাপোজ আমি যদি এদিকে এই অ্যাড nums+1 এই মেথডটাকে যদি আমি ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করতাম, এই মেথডটাকে বলা হচ্ছে একটা ইনলাইনড মেথড। সো ইনলাইন মেথডে কি হয় যে আমি যখন একটা মেথড এভাবে ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করছি, তখন কম্পাইলার এই যে মেথডের যে ইমপ্লিমেন্টেশনটা, এই ইমপ্লিমেন্টেশনটা ডিরেক্টলি আমার যে দিক থেকে মেথডটা কল করতেছি, এই যে আমি এদিক থেকে মেথডটা কল করতেছিলাম, এদিকে ডিরেক্টলি সেই মেথডের ইমপ্লিমেন্টেশনটা বসায় দেয়। সো অ্যাজ আ রেজাল্ট কি হয়, আমি যে একটু আগে বললাম যে আমাদের মেথড কল করলে যে অ্যাকচুয়ালি টাইম বেশি লাগে কম্পেয়ার টু মেথডের ভিতর যেই কাজটা হচ্ছে সেই কাজের কোডটা ডিরেক্টলি লেখা থেকে, সো ওই যে পারফরমেন্স হিটটা আর আমাদের নেয় না। সো অ্যাজ আ রেজাল্ট যখন নাকি এই মেথড আমরা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি, কম্পাইলার একটা অপটিমাইজেশন টেকনিক ইউজ করে
এই মেথডের যেই বডিটা বা মেথডের যে ইমপ্লিমেন্টেশনটা, সেই ইমপ্লিমেন্টেশনটা সে নিয়ে আসে কোথায়, যে দিক থেকে মেথডটা কল হচ্ছে, যে এই যে কলি হচ্ছে যে দিক থেকে মেথডটা কল হচ্ছে। সো এদিকে মেথডের ইমপ্লিমেন্টেশনটা বসায় দেন। সো অ্যাজ আ রেজাল্ট এই যে পারফরমেন্স যেই প্রবলেমটা, সেই পারফরমেন্স প্রবলেমটা ক্যান বি অ্যাভয়েডেড। অলসো আগে যে আমরা এই যে ম্যানুয়ালি যে কোড কপি পেস্ট করতেছিলাম মেথডের ভিতরের কোডটা, এই পারফরমেন্স প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য অ্যাকচুয়ালি নট আ প্রবলেম, মানে পারফরমেন্স ওভারহেডটা বা স্লাইড যে স্লোয়ার এক্সিকিউশন টাইমটা সেটা ইমপ্রুভ করার জন্য ওই জিনিসটা তো আনমেইনটেনেবল হয়ে যাচ্ছিল। সো এই মেইনটেনেবিলিটি ইস্যুটাও সলভ করে, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ ইনক্রিজিং দ্য সাইজ অফ দ্য ফাইনাল প্রোগ্রাম। মানে আমার যখন কি প্রোগ্রামটা কম্পাইল প্রোগ্রামটাই কিন্তু তখন আর এই মেথড কলটা থাকে না, তখন ডিরেক্টলি এই মেথডটার ভিতর যে ইমপ্লিমেন্টেশনটা ছিল সেই ইমপ্লিমেন্টেশনটা এদিকে বসে যায়। সো ইউ ক্যান ইম্যাজিন যে আমার যদি সাপোজ এই মেথডে যদি সাপোজ একটা লাইন না হয়ে 20-30টা লাইন থাকতো এই মেথডটায়, আর এই মেথডটাও যদি সাপোজ আমার 4-5 বার কল হতো, সো ওই 20-30টা লাইন কিন্তু 4-5 বারই আমার প্রোগ্রামটায় কপি পেস্ট হতো, মানে আমার কম্পাইলড বা ফাইনাল প্রোগ্রামটা। সো সেই প্রোগ্রামটার সাইজ কিন্তু তখন অনেক বড় হতো কম্পেয়ার টু সাপোজ আমার যদি এই মেথডটা ইনলাইন না থাকতো। সো জেনারেলি দ্য আইডিয়া ইজ যে আমার যদি ইনলাইন মেথড দরকার লাগেই, আমি ছোট মেথডসগুলা আমি ইনলাইন করব। আর বললাম যে আমাদের যেই মেথডগুলো আমরা ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করি সেই মেথডগুলাই আমাদের ইনলাইন মেথডস। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা ডাইনামিক মেথড ডিসপ্যাচ থেকে অলরেডি জানি যে জাভা কোন মেথডটা কল করা লাগবে সেই মেথড কলটা রিজলভ করে ডাইনামিক্যালি রান টাইমে। আর এই জিনিসটাকে বলে লেগ বাইন্ডিং, যে আমরা ডাইনামিক মেথড ডিসপ্যাচে শিখছিলাম যে কল টু অ্যান ওভাররিডেন মেথড ইজ রিজলভড এট রান টাইম রাদার দেন কম্পাইল টাইম। সো আমাদের যে নট এক্স্যাক্টলি ফ্রম ডাইনামিক মেথড ডিসপ্যাচ, বাট মানে জাভায় সবসময় আমাদের মেথড কল কিন্তু রান টাইমেই রিজলভড হয় ডাইনামিক্যালি, আর যে এই জিনিসটাকে আমরা লেগ বাইন্ডিং বলি। কিন্তু আমরা যখন নাকি ফাইনাল মেথডস বা এরকম ইনলাইন মেথডস ইউজ করি, তখন আমাদের মেথড কলটা কিন্তু রিজলভড হয় কম্পাইল টাইমে। কেন বলতেছি কম্পাইল টাইমে রিজলভড হয়? কারণ কম্পাইলারই কিন্তু মানে ফিক্স করে দেওয়া, আচ্ছা এই মেথডটা কল হয়েছে আর এটা একটা ইনলাইন মেথড, তো এটার ইমপ্লিমেন্টেশন আমি এদিকেই বসাই দিচ্ছি। সো রান টাইমে তো কোন মেথডটা কল হবে সেটার দেখার কিছু নাই, কারণ এদিকে তো কোনো মেথড কলই নাই। মেথড কলের যেই কোডটা ছিল সেই কোডটাই আমার কম্পাইলার ডিরেক্টলি এদিকে বসায় দিছে। সো এই যে কাজটা হচ্ছে যে আমার এখন মেথড কলের যেই রেজলিউশনটা সেটা যে কম্পাইল টাইমে যে হচ্ছে, এটাকে আমরা আর্লি বাইন্ডিং বলি। সো এটা হচ্ছে কি বেসিক্যালি ইনলাইনিং এর ব্যাপারে আমরা একটু ব্রিফলি দেখলাম। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে কি ফার্স্ট দেখলাম যে মেথড ওভাররাইডিং কিভাবে প্রিভেন্ট করা যায়। সো এখন আমরা দেখি ক্লাস ইনহেরিটেন্স কিভাবে প্রিভেন্ট করা যায়। সাপোজ আমার এই যে ক্লাস এ ছিল, ক্লাস এ থেকে আমি ক্লাস বি ইনহেরিট করতেছিলাম। সো একটু বলি যে এই মেথড আমি যে এই ফাইনাল মেথডটা এদিকে ডিক্লেয়ার করছিলাম, এটা কিন্তু নট জাস্ট অ্যাপ্লিকেবল ফর স্ট্যাটিক, এটা কিন্তু নন স্ট্যাটিকের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, এনিওয়েজ, সো ক্লাস কিভাবে আমরা ইনহেরিটেন্স প্রিভেন্ট করতে পারবো। এদিকে বলতেছে যে আমরা একটা ক্লাসকে যদি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি, সেই ক্লাসটা আর ইনহেরিট করা যাবে না, কেউ আর ইনহেরিট করতে পারবে না। সো সাপোজ আমার যদি এরকম কোনো একটা ইউজ কেস থাকে যে আমি একটা ক্লাস লিখবো আর এই ক্লাসের কন্টেন্ট যাতে কেউ ইনহেরিট করতে না পারে, তখন আমি এই ক্লাসটাকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করব। সো আমার এই যে ক্লাস বি কিন্তু আগে ক্লাস এ কে ইনহেরিট করতেছিল। সো এখন আমি দেখি এই কোডটা রান করলে কি হয়। সো এখন আমার একটা এরর আসতেছে যে বলতেছে ক্যান নট ইনহেরিট ফ্রম ক্লাস এ। কি কারণে? বিকজ আমি ক্লাস এ তো ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে ফেলছি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমি যখন নাকি একটা
একটা ক্লাসকে আমি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি, তখন সেই ক্লাসের যতগুলা মেথডস আছে, সো এই ক্লাসের এই যে এই ভয়েড এই মেথডটা যে আছে, আরও যদি মেথড থাকতো সবগুলা মেথডও ফাইনাল হিসেবে ইমপ্লিসিটলি ডিক্লেয়ার হয়ে যেত। সো আমি এদিকে ফাইনাল লিখি আর না লিখি ডাজ নট ম্যাটার, এই ক্লাসের এখন যতগুলো মেথড আছে সবগুলা মেথডই ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা যখন নাকি অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়বো ইউল আন্ডারস্ট্যান্ড দিস বেটার, বাট এদিকে বলতেছে একটা মেথড এদিকে একটু ভুল লেখা আছে, যে এদিকে হচ্ছে গিয়ে মেথড না, এদিকে অ্যাকচুয়ালি ক্লাস হবে। যে এদিকে বলতেছে যে একটা ক্লাসকে কখনো ফাইনাল আর অ্যাবস্ট্রাক্ট অ্যাট দ্য সেম টাইম কখনো করা যাবে না। সো এটা কেন করা যাবে না, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পড়ার সময় আমরা শিখবো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে জিনিসটা হয় যে সাব ক্লাসের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করা লাগে। সো এটা আমরা পরে দেখব। যাই হোক, সো ইন শর্ট আমরা শিখলাম যে মেথড যদি ওভাররাইডিং প্রিভেন্ট করতে চাই আমরা ফাইনাল কিওয়ার্ড ইউজ করব, আমরা যদি ক্লাস ইনহেরিটেন্স প্রিভেন্ট করতে চাই তখন আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করব। আচ্ছা, সো এখন আসি আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ দ্য অবজেক্ট ক্লাস। সো জাভায় অবজেক্ট ক্লাস বলে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা সব ক্লাসের সুপার ক্লাস। সো এটার মানে আমার যেই লেটস গেট রিড অফ দ্য ফাইনাল, আমার যেই ক্লাস এ ছিল এই ক্লাস এর সুপার ক্লাস হচ্ছে গিয়ে জাভার অবজেক্ট ক্লাস। সিমিলারলি ক্লাস বির সুপার ক্লাস কিন্তু আবার অবজেক্ট ক্লাস না, ক্লাস বির সুপার ক্লাস ক্লাস এ, কিন্তু ক্লাস এর সুপার ক্লাস অবজেক্ট ক্লাস। সো আমরা অলরেডি জানি যে একটা সাব ক্লাসকে আমি একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল দিয়ে রেফারেন্স করতে পারি। যে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে আমি একটা রেফারেন্স ভেরিয়েবলে আমি একটা সাব ক্লাসের অবজেক্ট রেফারেন্স করতে পারি। সাপোজ আমার সাব ক্লাস বি, ঠিক আছে, এই কাজটা আমি করতে পারি, অলরেডি আই নো দিস। সো যেহেতু এখন এর সুপার ক্লাস বা বেসিক্যালি যে কোনো ক্লাসেরই আলটিমেটলি সুপার ক্লাস কিন্তু অবজেক্ট। সো সাপোজ ক্লাস বির ডিরেক্ট সুপার ক্লাস এ না, কিন্তু ক্লাস বির সুপার ক্লাস এ আর এর সুপার ক্লাস হচ্ছে গিয়ে অবজেক্ট। সো ইনডিরেক্টলি ক্লাস বির সুপার ক্লাস কিন্তু এ, মানে আমরা যদি ক্লাস হায়ারার্কি অনুযায়ী চিন্তা করি। সো এটা বলতেছে যে একটা রেফারেন্স ভেরিয়েবল অফ টাইপ অবজেক্ট ক্যান রেফার টু এনি অবজেক্ট অফ এনি আদার ক্লাস। সো আমি বেসিক্যালি অবজেক্ট একটা রেফারেন্স ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবো যে কোনো একটা তার সাব ক্লাস, বেসিক্যালি যে কোনো এনি আদার ক্লাসকে রেফারেন্স করার জন্য, যে কোনো এনি আদার ক্লাসের অবজেক্টকে রেফারেন্স করার জন্য সেটা আমি রান করি। সো এখন বেসড অন প্রিভিয়াসলি আমরা যখন নাকি দেখছিলাম এদিকে রেফারেন্সিং আ সাব ক্লাস অবজেক্ট ফ্রম আ সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল। সো এই অনুযায়ী হোয়াট ডু ইউ থিঙ্ক, আমি যদি এখন অবজেক্ট ডট সাপোজ মেথ কল করি, what do you think will happen? So আমি এটা রান করি and I want you to figure this out yourself. So আমার একটা এরর দিতেছে যে কি cannot find symbol, যে মেথডটা এক্সিস্টই করে না। সো আমরা রেফারেন্সিং আ সাব ক্লাস অবজেক্ট ফ্রম আ সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল আমরা শিখছিলাম যে আমাদের রেফারেন্স ভেরিয়েবল কিন্তু ডিটারমাইন করে কোন ক্লাস মেম্বার্স অ্যাক্সেসিবল, যে আমার সুপার ক্লাসে যেই মেম্বারগুলো আছে তখন কিন্তু শুধুমাত্র সেই মেম্বারগুলোই অ্যাক্সেসিবল। ওয়েল এদিকে আমার সুপার ক্লাস বা বেসিক্যালি আমার রেফারেন্স ভেরিয়েবলটা তো আমার একটা সুপার ক্লাস। সো এই সুপার ক্লাস যে অবজেক্টে কি মেথড বলে কোনো আমি কাস্টম নিজে একটা মেথড বানালাম, এই নামে কি কোনো মেথড আছে? ওয়েল দি অ্যান্সার ইজ নো। সিমিলারলি আমি যদি এদিকে এও অবজেক্ট ক্রিয়েট করতাম তখন আই উড হ্যাভ গটেন অ্যান এরর, যে আমার এই অবজেক্ট ক্লাসে তো মেথড বলে কোনো মেথড নাই। সো এনিওয়েজ, বাট আমি যদি এ ইউজ করতাম আমার এর মেথডটা কল হতো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, যে আমি কি এই কাজটা করতে পারবো? সাব ক্লাস রেফারেন্স ভেরিয়েবল আমি কি একটা সুপার ক্লাস অবজেক্টের রেফারেন্স ইউজ করতে পারবো? ওয়েল দি অ্যান্সার ইজ অবভিয়াসলি নো।
আমি এই কাজটা কখনো করতে পারবো না। আমি একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল একটা সাব ক্লাস অবজেক্টে বসাতে পারবো, কিন্তু আমি উল্টাটা কিন্তু করতে পারবো না। হাউএভার এদিকে আমার যখন নাকি অবজেক্ট ডট মেথড কল করলাম, আমার কিন্তু কার মেথডটা কল হলো, বির মেথডটা, অ্যান্ড দিস ইজ আ রেজাল্ট অফ, আমরা জানি, ডাইনামিক মেথড ডিসপ্যাচ, যে আমার যেহেতু মেথডটা ওভার রিডেন, আমার যে অবজেক্ট সেই কিন্তু ডিটারমাইন করতেছে কোন মেথডটা কল হচ্ছে। সো এনিওয়েজ আমরা তো দেখলাম যে আমাদের যেই অবজেক্টের এই মেথড বলে কোনো মেথড অবভিয়াসলি নাই, কিন্তু এই অবজেক্ট ক্লাসের কয়েকটা বিল্ট ইন মেথড আছে। সো সেই মেথডগুলো, অনেকগুলাই মেথড আছে, এর মধ্যে এই দুইটা মেথড হচ্ছে গিয়ে ওভাররাইড করা যায়, বাকি যে মেথডগুলো ওই মেথডগুলো ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করা। আর আমরা একটু আগেই শিখলাম যে ফাইনাল মেথডগুলো ওভাররাইড করা যায় না। সো এই মেথড যেগুলো ওভাররাইড করা যায়, আমরা ফার্স্টের মেথডটা দেখি। ফার্স্টের মেথডটা একটা বুলিয়ান মেথড, মানে সে জাস্ট ট্রু অর ফলস রিটার্ন করতে পারবে। এই মেথডের কাজ হচ্ছে গিয়ে ডিটারমাইন্স ওয়েদার ওয়ান অবজেক্ট ইজ ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। সো সাপোজ আমার এদিকে দুইটা ক্লাস আছে, ক্লাস এ আর ক্লাস বি, এদের সাথে কোনো ইনহেরিটেন্সের কোনো সম্পর্ক নাই। And let me get rid of this as well. So আমি সাপোজ এর একটা অবজেক্ট ক্রিয়েট করি, এ অবজেক্ট ইকুয়ালস নিউ এ, সেটা নাম দিই অবজেক্ট সাপোজ 1, আর সাপোজ আমি বির একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট 1 ইকুয়ালস নিউ বি। ঠিক আছে, সো এখন আমার কিন্তু ক্লাস বি এর প্যারেন্ট ক্লাস অবজেক্ট, ক্লাস এরও প্যারেন্ট ক্লাস অবজেক্ট, এদের দুইজনের কিন্তু এখন প্যারেন্ট ক্লাস বা ডিরেক্ট যে সুপার ক্লাস, সেই সুপার ক্লাস হচ্ছে গিয়ে অবজেক্ট। সো এখন আমি এ থেকে এই বুলিয়ান ইকুয়ালস যে মেথডটা, এই মেথডটা কল করি, যে ইকুয়ালস, সরি নট এ, অবজেক্ট 1 হচ্ছে গিয়ে এর একটা অবজেক্ট, এই এর অবজেক্ট থেকে আমি কল করি। সো ইফ ইউ নোটিস আমাদের এই যে মেথডটা কি করে, একটা অবজেক্ট রিসিভ করে, আর এই মেথডের ইমপ্লিমেন্টেশনে এই অবজেক্ট যে রিসিভ করে সে অবজেক্টের রেফারেন্স টাইপটা অবজেক্ট। কি কারণে অবজেক্ট? ওয়েল প্রিভিয়াসলি আমরা দেখলাম যে অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবল ক্যান রেফার টু অ্যান অবজেক্ট অফ এনি আদার ক্লাস, যে কোনো ক্লাস, যে ক্লাসই হোক না কেন সেই ক্লাসকেই কিন্তু আমি অবজেক্ট দিয়ে রেফার করতে পারবো। সো যাই হোক, সাপোজ আমি অবজেক্ট 2 পাঠাই। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কি, অবজেক্ট 1 হচ্ছে ক্লাসের অবজেক্ট, আর এদিকে আমি অবজেক্ট 1 লিখছি, আর অবজেক্ট 2 হচ্ছে গিয়ে ক্লাস বির অবজেক্ট। এই দুটো কি অবজেক্ট কি সেম? ওয়েল অবভিয়াসলি অ্যান্সার তো নো। সো সাপোজ আমি এটা প্রিন্ট করি ডিরেক্টলি, আমার এই বুলিয়ান যে রেজাল্ট আসবে, সো প্রিন্ট করলাম, অবভিয়াসলি আমাদের অ্যান্সার ফলস আসলো। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কি, আমি যে অবজেক্ট 1 থেকে আমি এই মেথডটা যে কল করলাম, আমার অবজেক্ট 1 ছিল এ অবজেক্ট, এর তো কোনো ইকুয়ালস মেথড কিছু নাই, এদিকে এর মেথ নামে একটা মেথড আছে। সো ইকুয়ালস মেথডটা কোথা থেকে আসলো? ওয়েল আমি জানি যেহেতু এ অবজেক্ট ক্লাসের সব কিছু ইনহেরিট করতেছে, সে এই অবজেক্ট ক্লাসের যেই ইকুয়ালস মেথডটা আছে সেই মেথডটাও ইনহেরিট করছে, অ্যাজ আ রেজাল্ট সে ইকুয়ালস মেথডটা কল করতে পারতেছে। সো আমি যদি এদিকে অবজেক্ট 1 থেকে অবজেক্ট 1ই কম্পেয়ার করতাম, তখন আমার অ্যান্সার কি আসতো? ওয়েল অবভিয়াসলি এই দুইটা সেম অবজেক্ট, সো এদিকে আমার অ্যান্সার সিমিলার আসতো। ওয়েল আমরা আরেকটা জিনিস শিখলাম যে এই মেথডটা কিন্তু আমি ওভাররাইডও করতে পারি। সো সাপোজ লেটস সে আমি এই মেথডটা ওভাররাইড করলাম, যে হচ্ছে গিয়ে বুলিয়ান ইকুয়ালস অবজেক্ট। সো টু অ্যাভয়েড কনফিউশন আমি অবজেক্ট না লিখে জাস্ট শর্টে অবজেক্ট লিখি, যে এটা হচ্ছে গিয়ে একটা আইডেন্টিফায়ার। সাপোজ আমি এটা সবসময় ফলস রিটার্ন করব, আগে কিন্তু এটার জন্য আমার আউটপুট আসতেছিল ট্রু। সো এখন হোয়াট ডু ইউ থিঙ্ক? সো এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, এই কোডটা কি রান করবে? কি মনে হয়? সো রান করি, সো এরর আসতেছে,
কি কারণে বলে এদিকে বলতেছে অ্যাটেম্পটিং টু অ্যাসাইন উইকার প্রিভিলেজেস, যে এদিকে আমার যে অ্যাক্সেস মডিফায়ারটা কিছু দেই নাই, তার মানে এদিকে ডিফল্ট, কিন্তু ইনিশিয়ালি আমার এই মেথডের অ্যাক্সেস মডিফায়ার ছিল পাবলিক, সো আমি পাবলিক না দিয়ে আমি ডিফল্ট দিছি হুইচ ইজ আ উইকার অ্যাক্সেস প্রিভিলেজ। সো এটা তো পসিবল না। সো মেথড ওভাররাইডিংয়ে ইফ ইউ রিমেম্বার আমি বলছিলাম আমাদের এক্স্যাক্টলি নেম অ্যান্ড টাইপ সিগনেচার পুরো সেম হওয়া লাগবে আমাদের সাব ক্লাসে। সো আমি এদিকে জাস্ট পাবলিকটা অ্যাড করি, তারপরে রান করি। সো এখন আমার কিন্তু এই যে অবজেক্ট ওয়ান ফলস আসতেছে। কি কারণে? আমি এদিকে সবসময় ফলস রিটার্ন করতেছি। সো অ্যাকচুয়াল অবজেক্ট ক্লাসের যে মেথডটা ছিল, সেই অবজেক্ট ক্লাসের মেথডটা কিন্তু আমি ওভাররাইড করে ফেলছি। হাউএভার আমি যদি সাপোজ সেম জিনিসটা অবজেক্ট 2 থেকে করতাম, হোয়াট ডু ইউ থিঙ্ক মাই আউটপুট উড হ্যাভ বিন? সো অবজেক্ট 2 থেকে করলে কিন্তু আমার আউটপুট স্টিল ট্রু আসবে। কি কারণে? অবজেক্ট 2তে তো আমি এই মেথডটা ওভাররাইড করে একটা ফিক্সড একটা স্ট্যাটিক একটা ভ্যালু রিটার্ন করতেছি না। ক্লাস বি এর প্যারেন্ট ক্লাস কিন্তু স্টিল হচ্ছে গিয়ে অবজেক্ট ক্লাস। সো সে অবজেক্ট ক্লাস কম্পেয়ার করতেছে, অবজেক্ট 2 আর অবজেক্ট 2 কি সেম, সে দেখছে সেম, সে ট্রু রিটার্ন করছে, আর এই ট্রুটাই এদিকে প্রিন্ট হয়েছে। সো এখন সাপোজ আমি যদি এই কাজটা করি যে ক্লাস বি এক্সটেন্ড করতেছে এ, তার মানে এখন কিন্তু ক্লাস বির সুপার ক্লাস কিন্তু আর অবজেক্ট না, ক্লাস বির সুপার ক্লাস হচ্ছে গিয়ে এ, আর এর সুপার ক্লাস হচ্ছে গিয়ে অবজেক্ট। সো এখন হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ গোয়িং টু হ্যাপেন? সো ফার্স্টের আউটপুটটা বাদ দিই, যে সেকেন্ডের আউটপুট অনুযায়ী এখন আমার আউটপুট কি স্টিল যে ট্রু আসতেছিল সেই ট্রু কি আসবে? সো রান করি, সো ফলস আসতেছে। কি কারণে? ওয়েল বি থেকে যখন নাকি বি টাইপের একটা অবজেক্ট থেকে আমি হচ্ছে গিয়ে আমার একটা মেথড কল করতেছি বি টাইপের একটা অবজেক্ট থেকে, সে আগে দেখতেছে ক্লাস বির তো নিজস্ব তো কোনো এই ইকুয়ালস মেথড নাই, কিন্তু ক্লাস বি তো ক্লাস এর সব জিনিস ইনহেরিট করছে, আর ক্লাস এতে এই ইকুয়ালস মেথডটা আছে। সো সে যখন নাকি দেখছে ক্লাস এতে মেথডটা আছে, সে কিন্তু আর উপরে যাচ্ছে না বলতে যে ক্লাসের যে সুপার ক্লাস অবজেক্ট তার ক্লাসের কিন্তু আর কিছু দেখা লাগতেছে না। সে যেহেতু এদিকে এই মেথডটা পেয়ে গেছে, এদিক থেকেই ডিরেক্টলি মেথডটা কল করতেছে। সো সাপোজ আমার হচ্ছে গিয়ে এই মেথডটা ইনস্টেড সাপোজ এদিকে রাখলাম। সো এদিকে রেখে এখন সাপোজ আমি অবজেক্ট 1 থেকে অবজেক্ট 2 কম্পেয়ার করতেছি। সো অবজেক্ট 1 থেকে ইকুয়ালস মেথড কল করতেছি আর অবজেক্ট 2 কম্পেয়ার করতেছি। সো এই রেজাল্ট আমার কি আসবে? ফলস আসলো। আচ্ছা, সো আই ওয়ান্ট ইউ টু ফিগার দিস আউট, এটা কি ফলস আসলো এদিকে ফলস লেখা এর জন্য, নাকি অ্যাকচুয়ালি এই দুইটা অবজেক্ট ডিফারেন্ট দেখে ফলস আসলো? আচ্ছা, সো টেস্ট করি তো, অবজেক্ট 1 এদিকে দেই তো কি আসে। হ্যাঁ, সো এদিকে দেখি ট্রু আসতেছে। সো আমি না এই জিনিসটা না ওভাররাইড করলাম। ওয়েল ইফ ইউ নোটিস আমি ওভাররাইড করছি তো কি হয়েছে, আমি তো এই যে এখন ইকুয়ালস মেথডটা কল করতেছি, ইকুয়ালস মেথডটা আমি কল করতেছি ক্লাস এর একটা অবজেক্ট থেকে। ক্লাস এ কিন্তু তার সাব ক্লাসে কি আছে সে কিছু জানে না, কিন্তু তার সুপার ক্লাসে কি আছে সে জানে। সো অ্যাজ আ রেজাল্ট ক্লাস এ জানে তার সুপার ক্লাস হচ্ছে গিয়ে অবজেক্ট, আর তার সুপার ক্লাসের যে অ্যাকচুয়াল এই ইকুয়ালস মেথডটা, তখন কিন্তু তার সুপার ক্লাস অবজেক্টের ইকুয়ালস মেথডটা এক্সিকিউট হচ্ছে। আর সুপার ক্লাসের অবজেক্ট মেথডটা দেখতেছে অবজেক্ট 1 আর অবজেক্ট 2 কি ইকুয়াল, ট্রু রিটার্ন করছে। যখন নাকি অবজেক্ট 1 আর অবজেক্ট 2 কম্পেয়ার করতেছি, তখন দেখছে না এই দুটো তো ইকুয়াল না, তখন ফলস রিটার্ন করতেছে। সো এই জিনিসটাও কিন্তু ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট। আচ্ছা, সো নেক্সট আসি আমাদের অবজেক্ট ক্লাসের আরেকটা মেথড, যেটা হচ্ছে গিয়ে টু স্ট্রিং। সো টু স্ট্রিং মেথডটা কি করে? ওয়েল টু স্ট্রিং মেথড বলতেছে রিটার্নস আ স্ট্রিং দ্যাট ডেসক্রাইবস দি অবজেক্ট। সো আমি একটা কাজ করি, আমি এখন এই অবজেক্ট 1 থেকে টু স্ট্রিং মেথডটা কল করি। সো আমার দিকে কি আসবে? সো এই জিনিসটা বলতেছে যে ডেসক্রাইবস দ্য অবজেক্ট। সো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ফ্যামিলিয়ার না? আমরা তো এই জিনিসটা আগেও দেখছি
কখন আমরা এই জিনিসটা দেখছি, যখন নাকি আমরা একটা অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবল আমরা ডিরেক্টলি প্রিন্ট করতাম, ঠিক না? তখন আমরা এই জিনিসটা দেখছি। ওয়েল অ্যাকচুয়ালি আমরা যখনই নাকি কোনো কিছু প্রিন্ট করি, এই কোনো কিছু না মানে একটা রেফারেন্স ভেরিয়েবল প্রিন্ট করি, একটা অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবল আমরা যখন নাকি প্রিন্ট করি, তখন ইমপ্লিসিটলি এই টু স্ট্রিং মেথডটা কল হয়। সো টু স্ট্রিং মেথডটা এদিকে কল করা আর না কল করা সমান, এই কারণে যে আমি যখন নাকি প্রিন্ট লাইন ইউজ করে প্রিন্ট লাইন মেথডটা আমি এরকম একটা রেফারেন্স ভেরিয়েবল পাঠাই, তখন অটোমেটিক্যালি টু স্ট্রিং মেথডটা কল হয়। সো ফার্স্টেই বললাম যে অবজেক্ট ক্লাসের এই দুইটা মেথড কিন্তু ওভাররাইড করা যায়। সো তার মানে এই টু স্ট্রিং মেথডও কিন্তু ওভাররাইড করা যায়। সো আমি কিন্তু ক্লাস এতে সাপোজ এই রেফারেন্স দেখি কিন্তু আমার তেমন কোনো কাজে দিচ্ছে না। সো ইনস্টেড সাপোজ আমি যদি ক্লাস এতে আমার অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করতাম, সো ওভাররাইড করে যদি সাপোজ সামথিং লাইক আমি দিতাম যে দিস ইজ ক্লাস এ, ঠিক আছে, তখন কিন্তু আমার হেল্পফুল হতো যে আমি এখন যখনই নাকি আমার অবজেক্ট, আচ্ছা সো আই ফরগট টু অ্যাস্ক ইউ দিস বিফোর রানিং দিস, যে এদিকে আমার কি প্রবলেম হচ্ছে, ওয়েল অ্যাগেইন সেম প্রবলেম। আমি যে মেথডটা ওভাররাইড করতেছি, আমি কিন্তু ওভাররাইড করার যেই কন্ডিশনটা যে হ্যাজ টু হ্যাভ দি এক্স্যাক্ট সেম এন্ড টাইপ সিগনেচার, সেই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করতেছি না। আমার স্ট্রিং মেথডটাও কিন্তু টু স্ট্রিং মেথডটাও কিন্তু পাবলিক। সো আমার দিকে কি করা লাগবে, পাবলিক দেওয়া লাগবে। আচ্ছা, সো যাই হোক, এদিকে আমি রান যখন কি করতেছি, এখন আমার একটা ইউজফুল আউটপুট আসতেছে অবজেক্ট 1 এর রেফারেন্স ভেরিয়েবলটা প্রিন্ট করার সময়। সো সিমিলারলি আমি আমার যে বি ক্লাসেও আই কুড ডু দ্য সেম থিং। সো বি ক্লাসে আমি লিখি এটা হচ্ছে গিয়ে বি। সো এখন একটা জিনিস করি যে বেসিক্যালি ডাইনামিক মেথড ডিসপ্যাচ আর অ্যাসাইনিং আ সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল টু আ সাবক্লাস অবজেক্ট, সেই জিনিসটাই ঘুরে ফিরে বারবার করে আসতেছে। সো আই এম নাও গোয়িং টু অ্যাগেইন অ্যাস্ক ইউ যে এটার আউটপুট কি আসবে, অবজেক্ট বি কিন্তু রেফারেন্স ভেরিয়েবল এ। সো প্রিন্ট করতেছি রেফারেন্স ভেরিয়েবলটা। সো রেফারেন্স ভেরিয়েবল প্রিন্ট করলে আমি আগেই বললাম যে এই টু স্ট্রিং মেথডটা ইমপ্লিসিটলি কল হবে। সো এখন কার টু স্ট্রিং মেথড কল হবে, এর না এর? সো অ্যাগেইন টেক আ গেস বিফোর আই রান দিস। Well, the answer is মেথড বি। কি কারণে? যে অ্যাগেইন আমরা ডাইনামিক মেথড ডিসপ্যাচ অনুযায়ী জানি যে আমার যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, আমার অবজেক্ট টাইপটা ডিটারমাইন করে কোন ওভাররিডেন মেথড কল হবে। আমার এদিকে অবজেক্ট তো এ, তো আমার অবজেক্ট না, আমার অবজেক্ট হচ্ছে গিয়ে বি, এ হচ্ছে গিয়ে আমার রেফারেন্স ভেরিয়েবল। সো যেহেতু বি আমার অবজেক্ট, বিরই টু স্ট্রিং মেথডটা কল হচ্ছে। So anyways, this is basically the end of inheritance. So এখন আমরা একটা কাজ করি, inheritance related একটা problem solve করি। So let me create a new file. So এটার নাম suppose test.txt. So your task is going to be to complete task 1. যে task 1 এর যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আপনারা নিজে নিজে করবেন। সো task 2 হচ্ছে কি অলমোস্ট সিমিলার একটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে কি আমি সলভ করে দিতেছি এদিকে, and using the same way you're going to have to solve task 1 right after watching this lecture. সো যাই হোক, আমরা task 2 তে দেখি। টাস্ক 2 তে একটা কোড দেওয়া আছে আর নিচে আউটপুট দেওয়া কোডটার। টাস্ক 2 তে বলতেছে যে রাইট দ্য কমপ্লেক্স নাম্বার ক্লাস সো দ্যাট দি ফলোইং কোড জেনারেটস দি আউটপুট বিলো। যে কোডটা দেওয়া আছে, এই কোডটা যাতে নিচের যে আউটপুটটা, সেই আউটপুটটা জেনারেট করে। সো আমি এই কোডটা আমার আইডিতে পেস্ট করি।
সো আমি আমার ফাইল নেমটা ক্যান টেস্টার দিলাম। ওয়েল আমার এদিকে যে মেইন মেথডের যেই ক্লাসটা, পাবলিক ক্লাসটা, সেই ক্লাসটার নামও হচ্ছে গিয়ে টেস্টার। আর এদিকে যেহেতু এই ক্লাসটা পাবলিক না, আমি এটা সেম ফাইলে রাখতে পারবো, সমস্যা নেই। সো এখন আমি আগে কোডটা রান করে দেখি কি হয়। সো কোডটা রান করার পর আমার ডিরেক্টলি ঘুরে আমার এরর আসতেছে। সো এই জিনিসটা আমি ইগনোর করি, বাদ দিই। সো আগে আমি কোডটা অ্যানালাইজ করার চেষ্টা করি যে এদিকে হচ্ছে গিয়ে আমার মেইন মেথড। সো মেইন মেথডে ফার্স্টে কি করতেছে, যে কমপ্লেক্স নাম্বারের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে। সো কমপ্লেক্স নাম্বার মাস্ট বি আ ক্লাস। সো আমি আগে দেখি যে কমপ্লেক্স নাম্বারের কোনো ক্লাস আছে। কমপ্লেক্স নাম্বারের কোনো ক্লাস নাই। সো আমার যে কাজটা করা লাগবে, যে এই যে কোডটা, সেই কোডটা যদি এই আউটপুটটা জেনারেট করতে চায়, ডেফিনেটলি কমপ্লেক্স নাম্বার একটা ক্লাস লাগবে। সো আমি একটা নতুন একটা ক্লাস লিখি, যে ক্লাস কমপ্লেক্স নাম্বার। সো একটু বলি যে এই কোডটা করার একটা ফিক্সড রুল হচ্ছে গিয়ে যে ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং দ্যাটস অলরেডি প্রোভাইডেড। যে এই যে কোডটা দেওয়া আছে, এই কোডের কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন না। সাপোজ এদিকে 5 থেকে 6 বা এদিকে সাপোজ কোনো একটা ভেরিয়েবল চেঞ্জ করা, এগুলো কিছু চেঞ্জ করা যাবে না। এগুলো যা থাকবে অ্যাজ ইজ তাই থাকবে। উই ক্যান অনলি অ্যাড নিউ লাইনস অফ কোড। সো যাই হোক, কমপ্লেক্স নাম্বার ক্লাস আমি ক্রিয়েট করলাম জাস্ট এতটুক দেখে। কিন্তু এদিকে দেখতেছি যে সেই কমপ্লেক্স নাম্বার ক্লাসের অবজেক্টটা একটা রিয়েল নাম্বার ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলে রাখা হচ্ছে। সো এই জিনিসটা আমরা কখন করতে পারবো? ওয়েল, প্রিভিয়াসলি আমরা অলরেডি দেখলাম যে আমি কিন্তু এর একটা রেফারেন্স ভেরিয়েবল, অবজেক্ট বি, আমি তার সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবলে আমি রাখতে পারতেছিলাম। যে এই কোডটা যদি আমি রান করি, ইট রানস পারফেক্টলি। কিন্তু আমি যদি উল্টা কাজটা করতে চাই, যে সাপোজ আমি একটা সাব ক্লাস রেফারেন্স ভেরিয়েবলে একটা সুপার ক্লাস অবজেক্ট রাখবো, এই জিনিসটা কি পসিবল? ওয়েল, দি অ্যান্সার ইজ নো। আগেই আমরা দেখলাম। সো এই যে এদিকে যে একটা ডিফারেন্ট একটা রেফারেন্স ভেরিয়েবল কম্পেয়ার টু দি অবজেক্ট হিয়ার, এটার মানে এই রেফারেন্স ভেরিয়েবলটা এই অবজেক্টের একটা প্যারেন্ট ক্লাস হওয়া লাগবেই, যেটা একটা প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলই। সো এ থেকে আমরা বলতে পারি যে আমাদের যে রিয়েল নাম্বার যে রেফারেন্স ভেরিয়েবলটা, এইটা কমপ্লেক্স নাম্বার অবজেক্টের ডেফিনেটলি একটা সুপার ক্লাস। সো যেহেতু কমপ্লেক্স নাম্বার সুপার ক্লাস রিয়েল নাম্বার, আমার এদিকে ডেফিনেটলি আই হ্যাভ টু রাইট এক্সটেন্ডস রিয়েল নাম্বার। সো আচ্ছা, এটা গেল। সো এদিকে আমি ফার্স্টে কি করতেছি, যে rn এই রেফারেন্স ভেরিয়েবলটা প্রিন্ট করতেছি। সো একটু আগে আমরা টু স্ট্রিং মেথড থেকে শিখলাম যে আমরা যখন নাকি রেফারেন্স ভেরিয়েবল এভাবে প্রিন্ট করি, আমাদের টু স্ট্রিং মেথডটা কল হয়। সো আমরা দেখি যে এই যে ফার্স্ট যে প্রিন্ট লাইন, এই প্রিন্ট লাইনের আউটপুট কি। ওয়েল, ফার্স্ট প্রিন্ট লাইনের আউটপুট ডেফিনেটলি এই ফার্স্ট লাইনটা। সো সেকেন্ড থার্ড লাইনও হইতে পারে, আই এম নট শিওর ইয়ার। সো আমি একটা কাজ করি, যে আমাদের বাকি যে পার্ট অফ দ্য কোড আছে, এটা পুরো আমি কমেন্ট আউট করে দিই। জাস্ট এটুক রান করি, দেখি আমার আউটপুটটা কি আসে। ওয়েল, আমার আউটপুট আসছে রিয়েল পার্ট 0 0। আমার আসার কথা ছিল রিয়েল পার্ট 1.0। সো এখন আমি দেখি যে এই রিয়েল পার্ট যে 0.0, এই জিনিসটা কোথা থেকে আসতেছে। ওয়েল, আমি জানি যে আমি এদিকে বেসিক্যালি রেফারেন্স ভেরিয়েবলটা যখন কি কল হচ্ছে, আমার ইমপ্লিসিটলি টু স্ট্রিং মেথডও কল হচ্ছে। যে এই টু স্ট্রিং মেথডটা লিখা আর না লিখা ডাজ নট মেক এনি ডিফারেন্স হোয়াটসোএভার। সো এখন আমি দেখি যে আমার এই রিয়েল নাম্বার ক্লাসটায় কি কোনো টু স্ট্রিং মেথড আছে। বলে এদিকে ইট লুকস লাইক যে রিয়েল নাম্বার মেথডটায় ক্লাসটা একটা টু স্ট্রিং মেথড আছে। সো আমি যে কাজটা করতে পারি, আমার এই জিনিসটা অ্যানালাইজ করি, যেদিকে রিয়েল পার্ট, এদিকের জন্য এই রিয়েল পার্টটা এদিকে আসছে, আর এদিকে গেট রিয়েল ভ্যালু একটা মেথড কল হচ্ছে, সেই গেট রিয়েল ভ্যালু মেথডটা 0.0 রিটার্ন করতেছে। সো গেট রিয়েল ভ্যালু মেথডটা অ্যানালাইজ করি, যে গেট রিয়েল ভ্যালু মেথডটা হচ্ছে গিয়ে
এদিকে এই গেট রিয়েল মেথডটা রিয়েল ভ্যালু মেথডটা রিয়েল ভ্যালু একটা ভেরিয়েবল রিটার্ন করে, আর এই ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে একটা ক্লাস ভেরিয়েবল। সো সামহাও আমার কাজ হচ্ছে গিয়ে এই যেই রিয়েল ভ্যালুর যেই যেই ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ করা লাগবে। সো আমি একটা কাজ করি, let me make a few changes to this code, so তাহলে you'll learn more. সো আমি একটা কাজ করি, আমাদের যেই সেট যেই রিয়েল ভ্যালু ছিল আমি এই কোডটা বাদ দিয়ে দিতেছি। আচ্ছা না, সো এটা থাকুক। সো ঠিক আছে, এনিওয়েজ, সো আমাদের হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম যে গেট রিয়েল ভ্যালু মেথডটা আমাদের রিয়েল ভ্যালু রিটার্ন করে, আর এই রিয়েল ভ্যালুটা হচ্ছে গিয়ে আমাদের একটা ক্লাস ভেরিয়েবল, আর এই ক্লাস ভেরিয়েবলটা সেট হয় আমাদের সেট রিয়েল ভ্যালু মেথডটা ইউজ করে। সো হ্যাঁ, আমি যেই চেঞ্জটা করতে চাই, সাপোজ আমি এই মেথডটা প্রাইভেট করে দিই। সো এখন আমার এই কাজ হচ্ছে কি রিয়েল ভ্যালু যেই ভ্যালুটা রিয়েল ভ্যালু ভেরিয়েবলের ভ্যালুটা আমার চেঞ্জ করা লাগবে, কিন্তু রিয়েল ভ্যালু যদি আমার এখন প্রাইভেট হয়, আমার যেই মেথডটা দিয়ে এই জিনিসটা চেঞ্জ করতেছি সেই জিনিসটাও যদি প্রাইভেট হয়, আমি কিভাবে চেঞ্জ করব? আমার কি কোনো উপায় আছে চেঞ্জ করার? কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক? সো আমি এদিকে দেখতেছি যে আমার এদিকে একটা না দুইটা কনস্ট্রাক্টর আছে। আমার যে ফার্স্ট কনস্ট্রাক্টরটা কোনো প্যারামিটার নেয় না, সো এই দিসের ব্যাপারটা একটু পরে আসতেছি। সেকেন্ড যে কনস্ট্রাক্টরটা, সেই কনস্ট্রাক্টরটা একটা প্যারামিটার নেয়, আর এই প্যারামিটারটা নিয়েই সে সেট রিয়েল ভ্যালু মেথডটা কল করে, আর সেট রিয়েল ভ্যালু মেথডটা এই প্যারামিটার থেকে যেই ভ্যালু পায় সেই ভ্যালুটাই বসায়। সো সামহাও আমার যেই কাজটা করা লাগবে, যে আমি যখন কি কমপ্লেক্স নাম্বারের অবজেক্ট ক্রিয়েট করার সময় সামহাও আমার এই কনস্ট্রাক্টরটা কল করা লাগবে। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? ওয়েল, সবার আগে আমি কমপ্লেক্স নাম্বার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। সো এই কনস্ট্রাক্টর থেকে আমি যদি আমার প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে চাই, আমি জানি আই ক্যান ডু দিস ইউজিং সুপার, রাইট? সো এখন আমি এই কনস্ট্রাক্টরটা কল করতে চাচ্ছি। সো আমার যে কাজটা করা লাগবে, আমার একটা একটা ভেরিয়েবল পাঠানো লাগবে ভ্যালু। তো সাপোজ আমি এদিকে 1.0 পাঠাই। সো এইটা পাঠাই, তারপরে আমি রান করি কোডটা। সো এখন আমার রিয়েল পার্ট 1.0 ঠিক মতো আসছে। আচ্ছা, সো আমি নেক্সট লাইনটা আমি যদি কমেন্ট আউট করি, আই ক্যান সি যে আমার রিয়েল পার্টের পরে এই লাইনটা চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল পার্টের পরে আমার ইমাজিনারি পার্টও একটা জিনিস আসার কথা ছিল। সো অ্যাগেইন আমার এই যেই ফার্স্টে যখন নাকি আমি রেফারেন্স ভেরিয়েবলটা প্রিন্ট করছি, তার মানে তখনই আমার এই দুইটা লাইন প্রিন্ট হয়েছে। সো এই কাজটা আমি কিভাবে করতে পারবো? ওয়েল, দি অ্যান্সার ইজ, আমার যে এই টু স্ট্রিং মেথডটা, এই টু স্ট্রিং মেথডটাই কিন্তু কল হয়ে আমার এই রিয়েল পার্টের ওই লাইনটা প্রিন্ট করতেছিল। কিন্তু আমি তো এখন এদিকে আবার লিখতে পারবো না যে সাপোজ ইমাজিনারি পার্ট 1.0, সামহাও এদিকে আমি তো এই কাজটা করতে পারবো না। আমি বলেই দিলাম যে সাপোজ আমার এই জিনিসটা কিন্তু ফিক্সড, আমাদের যে কোড দেওয়া আছে সেই কোডে আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। এই কোডে যদি আমরা চেঞ্জ করতে পারতাম, আমরা তো এইভাবেই লিখে দিতে পারতাম। সো এই কোডে আমি না চেঞ্জ করে হাউ ক্যান আই অ্যাচিভ দ্য সেম থিং? ওয়েল, দ্য অ্যান্সার ইজ, আমার এদিকে রেফারেন্স ভ্যারিয়েবল রিয়েল নাম্বার, কিন্তু আমার অবজেক্ট কিন্তু কমপ্লেক্স নাম্বার। তার মানে আমি যদি কমপ্লেক্স নাম্বার যে আমার ক্লাসটা, সেই ক্লাসে যদি আমি টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করি, তখন কিন্তু যেহেতু আমার অবজেক্ট কমপ্লেক্স নাম্বার, আমার কমপ্লেক্স নাম্বার অবজেক্টেরই টু স্ট্রিং মেথডটা কল হবে। সো এদিকে যদি আমি ইনস্টেড এই কাজটা করতাম, যে ইমাজিনারি পার্ট 1.0, তখন আমার আউটপুটটা কিন্তু ঠিক মতোই আসতো।
সো আচ্ছা, সো এদিকে কিন্তু আবার আমি এই কাজটা অ্যাকচুয়ালি করতেই পারবো না। কি কারণে? যে এদিকে যে গেট রিয়েল ভ্যালু, এই গেট রিয়েল ভ্যালু মেথডটা, ইফ ইউ রিমেম্বার, এই মেথডটা তো প্রাইভেট ছিল। সো এদিকে তো আমি গেট রিয়েল ভ্যালু মেথড কল করতে পারবো না, প্লাস রিয়েল ভ্যালু আমি ডিরেক্টলিও প্রিন্ট করতে পারবো না, যেহেতু এটাও প্রাইভেট। যে প্রাইভেট মানে এই ক্লাসের বাইরে আর কেউ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। সো এইটার সলিউশন কি হতে পারে? ওয়েল, অ্যাগেইন আমি কিন্তু সুপার ইউজ করে আমি এই টু স্ট্রিং মেথডটা কল করতে পারি। যে আমি যদি লিখি সুপার ডট টু স্ট্রিং, তখন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইজ যে এই কমপ্লেক্স নাম্বার সুপার ক্লাস যে রিয়েল নাম্বারের টু স্ট্রিং মেথডটা কল হবে। সো আমি জাস্ট এটা রান করি, যে রিয়েল নাম্বারের টু স্ট্রিং মেথডটা কল হলো। সো লুকস লাইক এদিকে সামহাও আমি একটা কোনো সেমিকলন কোথাও মিস করে ফেলেছি, সরি। সো আমার তো একটা স্ট্রিং কিছু একটা রিটার্ন করতে হবে। সো আমি জাস্ট ফর দ্য টাইম বিং জাস্ট এতটুকু রাখি। আচ্ছা, সো এনিওয়েজ আমার যে সুপার ডট টু স্ট্রিং ছিল, সো লেটস সি, আমার সুপার ডট টু স্ট্রিং কল হয়েছে, কিন্তু আমার আউটপুটে কিছু আসতেছে না। ওয়েল, দি অ্যান্সার ইজ, আমি তো যেই রিটার্নটা করতেছি জাস্ট এমটি, আমি একটা স্ট্রিং রিটার্ন করতেছি, এদিকে মানে বেসিক্যালি কিছু নাই। সো আমি যেই কাজটা করতে পারি, আমার যে জিনিসটা দরকার, যে আমার প্যারেন্ট ক্লাসের টু স্ট্রিং যে স্ট্রিংটা রিটার্ন করে, আমি সেই স্ট্রিংটা আগে সেভ করি। যেদিকে সাপোজ আমি স্ট্রিং মেসেজ লিখি বা সাপোজ আউটপুট লিখি, এই আউটপুটটা আমি সেভ করার পর আমি যদি এই আউটপুটটা রিটার্ন করি, তাহলে কিন্তু আমার আবার আগের মতো আসবে। সো এখন আমার কাজ এই আউটপুটটার সাথে আমার কনক্যাটেনেট করা আমার নতুন যেই পার্টটা লাগবে, উইচ ইজ ইমাজিনারি পার্ট, হচ্ছে গিয়ে 1.0। সো এখন যদি এটা রান করি, আমার কি আউটপুটটা মিলবে? ওয়েল না, এটা তো আমার এক লাইনে চলে আসছে। সো আমার একটা লাইন ব্রেকের জন্য আই ক্যান ইউজ \n। সো আচ্ছা, এটা করার পর আমার যে এই যে ফার্স্ট যেই আউটপুটটা ছিল, সেই আউটপুটটা ম্যাচ করলো। সো সেকেন্ড আউটপুটটা আমরা আসি, যে এই লাইনটা ছিল অলরেডি আনকমেন্ট করে ফেলছি। সো এখন আমরা এই পার্টটা দেখি, যে এই কোডটা যদি আমি রান করি কি হবে? ওয়েল, অবভিয়াসলি আমার একটা এরর আসবে। কি কারণে? যে এখন আবারও আমি আগে যেই রিয়েল নাম্বার রেফারেন্স ভেরিয়েবলটা ছিল, সেই রেফারেন্স ভেরিয়েবলটা আমি নতুন একটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট রেফার বসাচ্ছি। কিন্তু এই কমপ্লেক্স নাম্বার অবজেক্ট যখন নাকি ক্রিয়েট করতেছি, আমি তো আর্গুমেন্ট পাঠাচ্ছি, আর এই আর্গুমেন্ট যখন নাকি আমি পাঠাচ্ছি, আমার তো মানে এই কনস্ট্রাক্টরটা আর ইউজ করা পসিবল না। সো তখন আমার একটা নতুন কনস্ট্রাক্টর ক্রিয়েট করা লাগবে, যে কনস্ট্রাক্টরটা সাপোজ দুইটা আর্গুমেন্ট নেয়। সো সাপোজ আমি এদিকে ইন্ট a, ইন্ট b যদি নেই, সো এই জিনিসটা আমি একটু জাস্ট অ্যানালাইজ করি, যে সে ফার্স্টের যেই 5 পাঠাচ্ছে, সেই 5টা রিয়েল পার্টে বসতেছে, আর রিয়েল পার্টের ভ্যালুটা আমি জানি আসে কোথা থেকে, এই রিয়েল ভ্যালু থেকে। সো এদিকে যে এই 5.0, এটার মানে কিন্তু ডেফিনেটলি, ইভেন এদিকে দেখে লাগতেছে একটা ইন্টিজার ভ্যালু পাঠাচ্ছে, আমার কিন্তু এটা একটা ডাবল হিসাবে রিসিভ করা উচিত। সিমিলারলি এদিকে যেহেতু 7.0, এটারও মাস্ট বি এরকম মনে হয় কিছু একটা করা লাগবে। সো আমি ইনস্টেড এদিকে ডাবল ইউজ করব। সো এখন আমার যেই কাজ, যে সুপার দিয়ে আমি আগে 1 পাঠাচ্ছিলাম, 1 পাঠানোতে আমার এদিকে রিয়েল পার্টে 1 বসতেছিল, আমি এখন সুপার দিয়ে 1 না পাঠায় আমি হচ্ছে গিয়ে এ পাঠাই। এ কি? এ হচ্ছে গিয়ে 5, বা আমার ফার্স্ট যে আর্গুমেন্টের ভ্যালুটা। সো এখন আমি এটা প্রিন্ট করার চেষ্টা করি, দেখি কি আসে। সো আমার এদিকে রিয়েল পার্ট 5 আসছে, কিন্তু ইমাজিনারি পার্ট 1 আসছে। কি কারণে? কারণ আমি তো ইমাজিনারি পার্টটা ফিক্স করে দিয়েছিলাম, স্ট্যাটিক একটা ভ্যালু রিটার্ন করতেছিলাম। সো এর মানে আমার ইমাজিনারি পার্ট এই অবজেক্ট আর এই অবজেক্টের জন্য কিন্তু ডিফারেন্ট হচ্ছে, তার মানে ভ্যালুটার স্ট্যাটিক রাখলে হবে না। সো এটার মানে ডেফিনেটলি এই সেকেন্ড নাম্বারটা আমার কোথাও স্টোর করা লাগবে। সো আমি যে কাজটা করতে পারি, একটা
ভেরিয়েবল ক্রিয়েট করি ডাবল, আর অ্যাগেইন যেহেতু এই যে 7টা আমার ডেসিমাল বা ডাবল হিসেবে আসতেছে, এর জন্য আমি ডাবল ডেটা টাইপ ইউজ করতেছি। সো এটা সাপোজ বলি, সো আগেরটা যেহেতু রিয়েল ভ্যালু ছিল, এটাকে সাপোজ আমি বলি ইমাজিনারি ভ্যালু, ঠিক আছে। সো এই ইমাজিনারি ভ্যালুটা আমার কি করা উচিত, আমার সাপোজ বিতে বসানো উচিত। সো অ্যাগেইন ফার্স্ট টাইম জিজ্ঞেস করি যে এই কোডটা কি রান করবে, ওয়েল দ্য অ্যান্সার ইজ নো। আমি জানি সুপার কিন্তু আমার কনস্ট্রাক্টরের সবসময় ফার্স্ট লাইন হওয়া লাগবে। সো আমি সুপার ফার্স্ট লাইন দিয়ে এখন আমি এটা রান করি। আচ্ছা, সো এখন আমার ইমাজিনারি পার্ট 1.0 আসতেছে। কি কারণে, ওয়েল এদিকে তো আমি চেঞ্জ করিনি, এদিকে তো আমি 1.0ই প্রিন্ট করতেছি। সো হোয়াট আই ক্যান ডু ইজ, আমি এই ইমাজিনারি পার্টটার সাথে এই যে ইমাজিনারি ভেরিয়েবল ভ্যালুর যে ভেরিয়েবলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কনক্যাটেনেট করে দিই। সো এখন যদি আমি রান করি, আমার ইমাজিনারি পার্ট 7 আসতেছে, কিন্তু আগের যে 1 আসতো, এই 1 তো চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে। সো হোয়াট ইউ কুড ডু হিয়ার ইজ দ্যাট, যেদিকে সাপোজ ডিরেক্টলি ইউ কুড হ্যাভ অ্যাসাইন্ড 1, তাহলে এই জিনিসটা আসতো, অর সাপোজ এদিকে 1 না অ্যাসাইন করে আমি এই কমপ্লেক্স নাম্বার এই কনস্ট্রাক্টরটা যখন নাকি কল হয়, তখনই কিন্তু আমি জানি যে ভেরিয়েবলটার ভ্যালু 1 হয়, বা আমি এদিকেই 1 অ্যাসাইন করে দিতে পারতাম। সো আচ্ছা, এতটুকু গেল। সো আমার এই ফার্স্ট যেই 2 লাইন বেসিক্যালি, সেই 2 লাইন আমার পারফেক্টলি ম্যাচ করলো। সো এখন আমি আসি আমার লাস্ট প্রবলেম, লাস্টে এদিকে। সো আমার কমপ্লেক্স নাম্বারেরই অবজেক্ট, কমপ্লেক্স নাম্বারেরই রেফারেন্স ভেরিয়েবল, আর এই দিক থেকে একটা মেথড কল করতেছে চেক। সো এই মেথডটা ডেফিনেটলি কিছু রিটার্ন করে না, যেহেতু এদিকে কেউ এই মেথডটা রিটার্ন করলে কিছু একটা হোল্ড করার বা প্রিন্ট করার কোনো লাইন নাই। সো আমি একটা ভয়েড একটা মেথড ক্রিয়েট করি, যে ভয়েড চেক। সো এই মেথডের ইমপ্লিমেন্টেশনটা কি হবে, এটা আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। সো ফার্স্ট লাইনটা হবে আই এম ইন কমপ্লেক্স নাম্বার ক্লাস, আই এম ইন রিয়েল নাম্বার ক্লাস, চেকিং এন্ডেড। সো বেসিক্যালি আমি যদি জাস্ট এই জিনিসটাই কিন্তু যদি প্রিন্ট করে দিই, println I mean complex number line, basically you get the idea যে এদিকে যদি আমি এই জিনিসটা প্রিন্ট করে দিতাম, তাহলে কিন্তু আমার আউটপুটটা আসতো যে, let me just write this, আমি এইভাবে যদি প্রিন্ট করে দিতাম, আমার আউটপুটটা would have perfectly matched. So let's see, এদিকে আমরা প্রিন্ট লাইনের পর সেমিকোলন দিতে ভুলে গেছি। সো যাই হোক, এই আউটপুটটা পারফেক্টলি ম্যাচ করলো, কিন্তু আমাদের কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ ম্যাচিং আউটপুট কাজ করলেই হবে না, আমাদের অ্যাকচুয়ালি কোডটা অ্যানালাইজ করা লাগবে। যে আমাদের কিন্তু আই মিন রিয়েল নাম্বার ক্লাস, এই কোডটা কিন্তু অলরেডি দেওয়া আছে। সো আমার এই লাইনটা আমার ডেফিনেটলি রিইউজ করা লাগবে, আমি কিন্তু এই লাইনটা আমি আর রিপিট করতে পারবো না। সো এই লাইনটা রিইউজ করার জন্য আমি কি করতে পারি, বলে আমি দেখি আমার ফার্স্টের লাইনটা হচ্ছে গিয়ে আই মিন কমপ্লেক্স নাম্বার ক্লাস, রাইট। সো আমার ফার্স্টের যে লাইনটা, সেই লাইন তো আর কোথাও নাই। সো এই লাইনটা আমার লিখাই লাগবে। তারপরে আমি যদি এই পিং মেথডটা কল করি, পিং মেথডটা কল করলে আমার প্রিন্ট হবে আই মিন রিয়েল নাম্বার ক্লাস, ঠিক না? যেদিকে আই মিন রিয়েল নাম্বার ক্লাস আসবে, সেদিকে কিন্তু সুপার লেখা আর না লেখা সেম, যেহেতু কমপ্লেক্স নাম্বার ক্লাসের পিং বলে কোনো মেথড নাই। সো কমপ্লেক্স নাম্বার ক্লাস কি করবে, তার সুপার ক্লাস রিয়েল নাম্বারের কাছে যাবে, দেখবে তার কি আছে কিনা, যেহেতু তার পিং মেথড আছে, সো এই কোডটা উইল রান। সো আচ্ছা, আই মিন কমপ্লেক্স নাম্বার ক্লাস, আই মিন রিয়েল নাম্বার ক্লাস আসলো। সো ফাইনালি আমার কি প্রিন্ট করা লাগবে, যে চেকিং এন্ডেড। সো এটা আমরা রান করলে আমাদের এই আউটপুটটা এখন পারফেক্টলি চলে আসলো। সো দিস ইজ বেসিক্যালি হাউ ইউ ক্যান সলভ ওয়ান অফ দিস কোয়েশ্চেন্স। সো মেক শিওর যে যেই কোডটা দেওয়া আছে, এই কোডের ইউ ডু নট চেঞ্জ এনিথিং। আর এই কোডে যদি কখনো কোনো কোড দেওয়া থাকে, সেই কোডটা
মেক শিওর দ্যাট ইউ রিউজ, যেমন আমাদের এই পিং মেথডে দেখলাম এই কোড দেওয়া আছে, এই কোড আমরা রিপিট করব না। সো এখন ইয়োর জব ইজ গোয়িং টু বি টু ফিনিশ টাস্ক 1. সো টাস্ক 1ও একটা ভেরি সিমিলার প্রবলেম দ্যাট ইনভলভস দ্য কনসেপ্টস দ্যাট উইভ ডিসকাসড. So with that, I'll end this lecture.